প্রত্যেকটা টপিক্সের আমরা রেগুলার ক্লাস করতে চলেছি। তোমাদের মাস্টার নোটবুক প্লাস MCQ PDF 100% করে দাও উইথ দিস ক্লাসেস 40-40 পেতে। প্রত্যেক সানডেতে তোমরা যদি সানডে টেস্ট গুলোকে দাও, প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। টেলিগ্রাম কমিউনিটি এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিংক দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে জয়েন করো। হ্যালো স্টুডেন্টস, আমি মনোজিৎ, কমার্সের স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজ থেকে 2026-এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক্সের আমরা রেগুলার ক্লাস করতে চলেছি। আমাদের এই রেগুলার ক্লাসের যে উদ্দেশ্য সেটি হলো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক রেগুলার বেসিসে তার প্রত্যেকটা কনসেপ্ট ক্লারিফাই করা, এবং আমরা প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিক আমরা ক্লিয়ার করব, এবং তারপর এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেন্স গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং আমাদের যে ওভারঅল টার্গেট 40-40 সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। অলরেডি সেমিস্টার 3-তে আগের বছর যারা পড়েছে তার মধ্যে একজন অলরেডি 40-40 অ্যাচিভ করেছে, এবং আমার কাছে যারা অফলাইন পড়তো তাদের মধ্যেও একজন 40-40 অ্যাচিভ করেছে। তাই তোমাদের থেকেও আমার এক্সপেক্টেড যে তোমরাও এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে, এবং আমাদের যে ওভারঅল টার্গেট উচ্চ মাধ্যমিকে অনেক অনেক ভালো রেজাল্ট করা এবং 40-40 অ্যাচিভ করা, সেই উদ্দেশ্য আমরা খুব সহজে পূরণ করতে চলেছি। তো সবার আগে বলি আমাদের সিলেবাসটা কিভাবে পড়াশোনা করব এবং কিভাবে আমরা এগিয়ে যাব। আজকে আমরা বেসিক্যালি সেমিস্টার 1 এর অ্যাকাউন্টস এই সাবজেক্টটি শুরু করতে চলেছি। তো সেমিস্টার 1 এর অ্যাকাউন্টস টোটাল যে এক্সামিনেশনটা হবে সেটা আমাদের 40 মার্কসের এক্সামিনেশন। তার মধ্যে 80টা প্রশ্ন থাকবে, অর্থাৎ 80 নাম্বার অফ কোশ্চেন্স। আর তার মধ্যে 40 অর্থাৎ 40টা প্রশ্ন আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ একটা কোশ্চেনের অল্টারনেটিভে আর একটা কোশ্চেন থাকবে এবং তুমি যে কোনো একটা তুমি অ্যান্সার করতে পারো। টোটাল 2 ঘন্টা আমাদের সময় দেওয়া থাকবে, এবং সেমিস্টার 1 পুরোপুরি আমাদের MCQ বেসড, অর্থাৎ 40টা MCQ তোমাকে অ্যাটেন্ড করতে হবে আউট অফ 80 MCQs, রাইট? আমাদের সেমিস্টার 1টা বেশি গুরুত্বপূর্ণ ফর অল কমার্স স্টুডেন্টস, কারণ আমাদের জীবনে মাধ্যমিক পরীক্ষার পর এই প্রথমবার যখন আমরা সেমিস্টার 1 অর্থাৎ ক্লাস 11-এ কমার্সটাকে চুজ করেছি, আমাদের জীবনে প্রথম কমার্স বলে কোনো একটা জিনিস এলো, এবং তার মধ্যে অ্যাকাউন্টস আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং আমাদের মেইন সাবজেক্ট, এবং এই অ্যাকাউন্ট সাবজেক্টটিও আমাদের জীবনে প্রথমবার এলো। তাই অ্যাকাউন্টসের বেসিক, অর্থাৎ আমরা ছোটবেলায় যেমন অ আ ক খ বা ABCD শিখেছিলাম, তেমনই আমরা পুরো কমার্সের অ্যাকাউন্টসের ABCD শিখতে চলেছি সেমিস্টার 1 এর মধ্যে। তাই সেমিস্টার 1টা তোমাদের কনসেপ্টের রেসপেক্টে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ সেমিস্টার 1-এ তোমাদের যদি বেসিক অ্যাকাউন্টসের কনসেপ্টে ঘাটতি থাকে তাহলে সারা জীবন কমার্সে কিন্তু অনেক প্রবলেম হতে চলেছে। তাই সেমিস্টার 1টা তোমাদের উদ্দেশ্য হওয়া উচিত প্রথম যখন ক্লাস করব প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালোভাবে ক্লারিফাই করা, এবং তারপর আমরা এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করব, যাতে আমাদের টার্গেট এক্সামে ভালো রেজাল্ট হয়, আমরা যাতে 40-40 পেতে চলি। তাহলে প্রথমে কনসেপ্ট অ্যান্ড দেন এক্সাম প্র্যাকটিস, এই দুটো ভাবে আমাদের চলবে। আমাদের রেগুলার ক্লাসেস এর মধ্যে কি কি পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং কিভাবে পড়ানো হবে, প্রত্যেকটা চ্যাপ্টার্স এর আমি কি করব, আমি মাস্টার নোটবুক তোমাদেরকে প্রোভাইড করব ভিডিও ডেসক্রিপশনের মধ্যে, অথবা কমেন্ট বক্সের লিংক পেয়ে যাবে, সেখান থেকে তুমি এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এই পিডিএফ এর মধ্যে পুরো ওভারঅল চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট কনসেপ্ট, যত ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, এভরিথিং উইল বি ইনক্লুডেড। অর্থাৎ তুমি শুধুমাত্র এই পিডিএফটা ফলো করলেই তোমার প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ফুললি কমপ্লিট হয়ে যাবে, এভরি কনসেপ্ট এভরিথিং। এবং পুরো পিডিএফ এর মধ্যে দেখবে যেখানে যেখানে গ্রিন করা রয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আমাদের এক্সামিনেশন, অর্থাৎ এক্সামে এই গ্রিন লাইনগুলো যেগুলো আমি মার্ক করে দিয়েছি সেখান থেকে কিন্তু এমসিকিউ আসে। প্লাস কোথাও কোথাও আমি বোল্ড করে দিয়েছি, এবং এই বোল্ড গুলো হচ্ছে কনসেপচুয়ালি ইম্পর্টেন্ট। অর্থাৎ পিডিএফটা সাজানো কিভাবে, প্রত্যেকটা টপিক ওয়াইজ পুরো চ্যাপ্টার্স ইনক্লুডেড রয়েছে পিডিএফ এর মধ্যে। যেখান থেকে এমসিকিউ পরীক্ষায় আসতে পারে বা আসে বা এসেছে, সেগুলো সব গ্রিন করা রয়েছে, সেগুলো তোমাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে এবং মনে রাখতে হবে। যেখানে যেখানে বোল্ড করা থাকবে সেইগুলো কনসেপ্ট চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট, ভবিষ্যতে কোথাও না কোথাও কাজে লাগবে। এইভাবে পুরো পিডিএফটা দেওয়া, এবং তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা আমাদের মাথায় রাখতে হবে এমসিকিউ করার জন্য, সেই সমস্ত কিছু আমি খুব ইন্টারেস্টিং একটা চার্টের মাধ্যমে খুব সুন্দরভাবে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলোকে কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। তাই পুরো পিডিএফটা আমরা জাস্ট রেগুলার ক্লাসটা দেখবো,
পিডিএফটাকে ডাউনলোড করব, নিজে বাড়িতে সেটা প্র্যাকটিস করব। পারলে তোমরা এই পিডিএফ গুলোকে প্রিন্ট আউট করে নিতে পারো, যাতে তোমার পরবর্তীকালে ক্লাস করতে এবং বাড়িতে পড়াশোনা করতে সুবিধা হয়। তাই জাস্ট পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন কিভাবে নিচ্ছি, তাহলে মাস্টার নোটবুক প্লাস তোমাদেরকে আর কদিন পরে দেওয়া হবে এমসিকিউ পিডিএফ, অর্থাৎ তার মধ্যে এক্সামের যত ইম্পর্টেন্ট এমসিকিউ থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমাদের মাস্টার নোটবুক প্লাস এমসিকিউ পিডিএফ, বাস এই দুটো জিনিস যদি তুমি 100% করে যাও উইথ দিস ক্লাসেস, তোমার আর কিচ্ছু লাগবে না, তোমাকে কেউ আটকাতে পারবে না 40 তে 40 পেতে, রাইট? তাহলে আশা করি আমরা বুঝে গেছি যে আমরা কিভাবে ক্লাসটাকে কন্টিনিউ করতে চলেছি। আমরা আজকে সেমিস্টার 1 এর প্রথম যে চ্যাপ্টারটা অ্যাকাউন্টস এর, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে হিসাব নিকাশের প্রকৃতি ও পরিধি, নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং। তো নামের মধ্যেই উত্তর। আমরা অ্যাকাউন্টিং কাকে বলে, অর্থাৎ হিসাব নিকাশ করাকে অ্যাকাউন্টিং বলে। আর হিসাব নিকাশ করে অর্থাৎ অ্যাকাউন্টিং শিখে আমরা কোথায় কাজ করতে পারি, কি কি কাজ করতে পারি, সেই স্কোপ গুলো কি কি, এবং অ্যাকাউন্টিং এর নেচার কি, অর্থাৎ কি হয় অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর মধ্যে কি কি করা হয়, এই সমস্ত বিষয়গুলোই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এন্ড দিস ইজ আওয়ার ফার্স্ট চ্যাপ্টার অফ সেমিস্টার 1। দেখো এখানে হিসাব নিকাশের প্রকৃতি ও পরিধির মধ্যে হিসাব নিকাশে বিভিন্ন ডকুমেন্টস বানানো হবে, কিভাবে বানানো হবে এবং কার জন্য বানাচ্ছি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের নেচার এন্ড স্কোপের মধ্যে আছে। অ্যাকাউন্টিং এর কত রকমের ব্রাঞ্চ হয়, অর্থাৎ কোথায় কোথায় আমি অ্যাকাউন্টস পড়ে ভবিষ্যতে কাজ করতে পারবো, সেই সমস্ত গুলোই হচ্ছে স্কোপ অফ অ্যাকাউন্টিং। অর্থাৎ অ্যাকাউন্টিং পড়ে ভবিষ্যতে আমার কেরিয়ার কি হতে পারে, আমি কোথায় কোথায় কাজ করতে পারি, আমার ইম্পর্টেন্স কোথায় কোথায় থাকবে। চলো সবার আগে আমরা একবার দেখে নিই যে এই যে অ্যাকাউন্টস আমরা পড়তে চলেছি, হিসাব শাস্ত্র আমরা পড়তে চলেছি, এটার উৎপত্তি কিভাবে হয়েছিল এবং কিভাবে আজকের মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম তৈরি হলো। তো সবার আগে বলি উৎপত্তি ও বিবর্তন। সভ্যতার শুরুর দিকে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল, অর্থাৎ আদিম যুগ থেকে যদি আমি কথা বলি একদম শুরুর দিকে, তখন কিন্তু মানুষ অতটা গুছিয়ে ব্যবসা বাণিজ্য করতো না, অর্থনৈতিক কাজকর্ম অতটা গুছিয়ে করতো না। তখনকার দিনে ব্যবসা বাণিজ্য কিভাবে হতো, আমি তোমাকে একটা জিনিস দিলাম, তার পরিবর্তে তুমি আমাকে একটা জিনিস দিলে, এটাকে বলা হয় বার্টার সিস্টেম। অর্থাৎ বার্টার সিস্টেম বা বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতো বা হিসাব নিকাশ হতো। অর্থাৎ আমি তোমাকে 2 কেজি চাল দিলাম, তুমি তার বিনিময়ে 2 কেজি আমাকে ডাল দিলে, এইভাবে ব্যবসা বাণিজ্য হতো। কিন্তু এদের সমস্যাটা কি হলো, যে একটা জিনিসের মূল্য অপর জিনিসের মূল্যটা সমানভাবে ভ্যালু করা সম্ভব হচ্ছিল না। তাই পরবর্তীকালে মুদ্রার প্রচলন হয়। আজকের দিনে আমরা যে মুদ্রা ব্যবস্থা দেখছি, টাকা পয়সা বা কারেন্সিটা দেখছি, তার মাধ্যমে ব্যবসা বাণিজ্য শুরু হতে থাকে এবং তারপরে ব্যবসা বাণিজ্য যত গ্রো করতে থাকে এবং হিসাব নিকাশ রাখার যে প্রয়োজনীয়তা সেটা মানুষের মধ্যে দেখা যায়। দেখার দিন মানুষ প্রচুর প্রচুর ট্রানজাকশন করছে, প্রচুর প্রচুর আমাদের লেনদেন করছে এবং সেগুলোকে সঠিকভাবে লিখে রাখাটা দরকার। কারণ এত টাকার ট্রানজাকশন যদি আমরা সঠিকভাবে লিখে না রাখি, সঠিক সঠিকভাবে যদি আমরা অ্যাকাউন্টস মেনটেন না করি, তাহলে সেখানে কি হবে, ঘাপলাবাজি হয়ে যাবে, টাকা পয়সার কারচুপি হবে, লোকে টাকা পয়সা ঝেড়ে দেবে এবং সেটার কোনো হিসাব থাকবে না, ব্যবসার লস হয়ে যাবে। এই সমস্তর জন্য আমাদের আধুনিক হিসাব নিকাশের প্রয়োজনীয়তা দেখা যায়। তারপর 1494 খ্রিস্টাব্দ, ইম্পর্টেন্ট, দেখো গ্রিন করে দিয়েছে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। তাহলে 1494 খ্রিস্টাব্দে ইতালির একজন গণিতবিদ, ম্যাথামেটিশিয়ান লুকা প্যাসিওলি, ওনার একটা গ্রন্থ বইতে উনি প্রথমবারের জন্য দুই তরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেমের এক ধরনের টেকনিকের কথা বলে। এবং এই যে ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি, যিনি লুকা প্যাসিওলি 1494 খ্রিস্টাব্দে তার বইতে প্রথমবারের জন্য লিখেছিলেন, আর সেই ডবল এন্ট্রি সিস্টেমের পদ্ধতিটাই আজকের আধুনিক হিসাব নিকাশের ভিত। অর্থাৎ এই ডবল এন্ট্রি সিস্টেমের উপর বেস করেই আমাদের অ্যাকাউন্টস দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমাদের আধুনিক হিসাব নিকাশের মূল ভিত কি, ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি। এরপরে কি হলো, বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাকাউন্টেন্ট তার মতো করে হিসাব নিকাশ রাখতে শুরু করলো। আমার কোম্পানির হিসাব আমি আমার মতো করে রাখছি, আর একজন অ্যাকাউন্টেন্ট তার কোম্পানির হিসাব রাখছে। এবার সমস্যাটা কি হচ্ছে, আমি আমার হিসাবে যে জিনিসটাকে যেভাবে দেখাচ্ছি, আর একজন অ্যাকাউন্টেন্ট তার হিসাবে অন্যরকম ভাবে দেখাচ্ছে। তাহলে আমার বিজনেসের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা তথ্যগুলো অন্য বিজনেসের তথ্যের সাথে আলাদা হয়ে যাচ্ছে। তাই অ্যাজ এ ইউজার্স আমি দুটো কম্পেয়ার করতে পারছি না।
কারণ একই জিনিস দুটো জায়গায় দুরকম ভাবে দেখানো। তখন মডার্ন বিজনেসে প্রয়োজনীয়তা দেখা গেল, তাই প্রত্যেকটা বিজনেস প্রত্যেকটা দেশে, সেটা আমেরিকাতে বিজনেস করুক, ইন্ডিয়াতে বিজনেস করুক, রাশিয়াতে বিজনেস করুক, প্রত্যেকের অ্যাকাউন্টস রাখার পদ্ধতিটা সেম হতে হবে। তবেই সকলের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো একসাথে আমরা কম্পেয়ার করতে পারবো। এই প্রয়োজনীয়তা থেকেই নতুন একটা কনসেপ্টের উদ্ভাবন ঘটে, তার নাম হচ্ছে গ্যাপ বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এটাও দেখো আমি গ্রিন করে দিয়েছি, GAAP, গ্যাপ। গ্যাপের ফুল ফর্ম কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। নামের মধ্যেই উত্তর, যে সবাই মানবে এরকম বেশ কিছু অ্যাকাউন্টস এর রুলস রেগুলেশন, সেটাকে আমরা বলি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এখান থেকে এমসিকিউ কেমন আসে? গ্যাপ কথাটি দিয়ে তোমাকে বলবে ফুল ফর্ম বলো, তখন আমাকে বলতে হবে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। চারটে অপশন থাকবে, যেটা সঠিক সেটা আমরা দেব। এরপর আমাদের বর্তমান প্রয়োজনীয়তা, অর্থাৎ বর্তমানে অ্যাকাউন্টসে কি প্রয়োজনীয়তা রয়েছে, আমরা কিভাবে অ্যাকাউন্টস বানিয়ে থাকি এবং কিভাবে কি কি জিনিস বানানো হয়ে থাকে। বর্তমানে লেনদেনগুলো সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ লিখে রাখার জন্য, আর্থিক ফলাফল অর্থাৎ সারা বছর ব্যবসা করে আমার প্রফিট হলো না লস হলো সেই জিনিসটা নির্ণয় করা, এবং আর্থিক অবস্থার পর্যালোচনার জন্য, অর্থাৎ আমার ফাইন্যান্সিয়াল পজিশন কেমন, আমি আর্থিকভাবে স্বাবলম্বী নাকি আর্থিকভাবে দুর্বল, অর্থাৎ আমার বেশি সম্পত্তি রয়েছে নাকি লাইবিলিটি বেশি রয়েছে। এরকমই প্রত্যেকটা বিজনেসে এই জিনিসগুলোকে লিখে রাখার জন্য একজন হিসাব রক্ষককে হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি পড়তে হয়, এবং হিসাব রক্ষণ বা বুক কিপিং করতে হয়, এবং হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং করতে হয়। দেখো তিনটে ওয়ার্ডকে আমি বোল্ড করে দিয়েছি, হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি, হিসাব রক্ষণ বা বুক কিপিং, এবং হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং। হিসাব শাস্ত্র কাকে বলে সবার আগে আমরা একবার দেখি। হিসাব শাস্ত্র হচ্ছে এমন এক শাস্ত্র, এমন একটা বই, যেটা আমরা পড়লে আর্থিক লেনদেন সমূহ, ফাইন্যান্সিয়াল ইভেন্ট বা ট্রানজাকশনস গুলোকে কিভাবে লিখবো তার নিয়ম নীতি পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, তাকেই বলা হয় হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি। অর্থাৎ হিসাব শাস্ত্র হচ্ছে একটা বিষয় বা শাস্ত্র, যেটা পড়লে আমরা অ্যাকাউন্টস এর জ্ঞান অর্জন করতে পারবো, সেটাকে আমরা বলবো হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি। আর এই হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি পড়লে আমরা হিসাব রক্ষণ বা বুক কিপিং এবং হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং, এই দুটো কাজ আমরা করতে পারি। অর্থাৎ অ্যাকাউন্টেন্সির দুটো কাজ, একটা হচ্ছে বুক কিপিং বা হিসাব রক্ষণ, আর একটা হচ্ছে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং। এবার আমরা দেখি হিসাব রক্ষণ কাকে বলে। তার আগে আমরা একবার এই চার্টটাকে দেখে নিই। এই চার্টটা হচ্ছে পুরো অ্যাকাউন্টস এর যেখান থেকে কাজ শুরু হয় এবং যেখানে গিয়ে অ্যাকাউন্টস এর কাজ শেষ হয়। অর্থাৎ আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1, এখান থেকে আমরা অ্যাকাউন্টস শেখা শুরু করলাম, এবং কোথায় গিয়ে আমাদের পুরো অ্যাকাউন্টস এর কাজ শেখা কমপ্লিট হবে, এবং আমরা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট কি কাজ ভবিষ্যতে করতে পারবো এবং কি কি কাজ করা হয় পুরো অ্যাকাউন্টস এর মধ্যে, সেই পুরো বিষয়টাকে আমি খুব সুন্দরভাবে একটা চার্টের মাধ্যমে বুঝিয়েছি। এই চার্টটাকে যদি একবার আমরা বুঝে নিই, তাহলে পুরো অ্যাকাউন্টস এর জার্নিটাকে, পুরো অ্যাকাউন্টস এর সাবজেক্টের মধ্যে কি কি করা হয় সবকিছু আমরা বুঝে যাব। আমরা আজকে রয়েছি এইখানে, অর্থাৎ কোন একটা ট্রানজাকশন হলো, কোন একটা লেনদেন ঘটলো, এবং তারপরে আমরা ডিসাইড করব এই ঘটনাটা আদৌ একটা নর্মাল ঘটনা নাকি আর্থিক ঘটনা। অর্থাৎ সবার প্রথমে আমাদের যেটা ডিসাইড করতে হয়, যেমন একটা ঘটনা ঘটলো, তার মধ্যে টাকা পয়সার সম্পর্ক রয়েছে নাকি টাকা পয়সার সম্পর্ক নেই। যে ঘটনার মধ্যে কোনো টাকা পয়সার সম্পর্ক থাকে না, সেটা আমরা হিসাবে দেখাই না। আর যে ঘটনার মধ্যে টাকা পয়সার সম্পর্ক রয়েছে, সেটাকেই শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট হিসাবে দেখাবে। তাই আমি যদি বলি আমি পেন দিয়ে কিছু লিখছি, এর জন্য আমাকে কেউ টাকা দিচ্ছে না, তাহলে এটা একটা অনার্থিক ঘটনা বা এর সাথে কোনো টাকা পয়সার সম্পর্ক নেই। কিন্তু আমি বললাম আমি তোমাদেরকে 2 ঘন্টা পড়াবো, তার জন্য তোমাকে আমাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে আমি যে 2 ঘন্টা পড়ালাম, 2 ঘন্টা ধরে লিখলাম পড়ালাম, তার বিনিময়ে আমি 500 টাকা পেলাম। তাহলে এইটা হচ্ছে একটা আর্থিক ঘটনা, কারণ আমার পড়ানোর জন্য আমার টাকা বাড়লো, আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো, অর্থাৎ টাকা পয়সার সম্পর্ক রয়েছে, তখন সেই ঘটনাটাকে লেখা হবে। আর হিসাব নিকাশে যে ধরনের ঘটনায় আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ টাকা পয়সার যোগসূত্র থাকে, সেই ঘটনাগুলোকে আমরা বলে থাকি ট্রানজাকশন বা আর্থিক ঘটনা। এবং এইগুলোকেই লিখে রাখা হবে কোথায়? জার্নালের মধ্যে বা জাবেদার মধ্যে। অর্থাৎ জাবেদা বা জার্নাল বলে আমাদের একটা বই থাকবে,
এবং সেই বইয়ের মধ্যে আমরা 1 2 3 4 পরপর যা যা ট্রানজাকশন হবে, আর্থিক ঘটনা ঘটবে, সেগুলোকে আমরা লিখতে থাকবো। এবার এবার বিভিন্ন কোম্পানির জন্য, বড় বড় বিজনেসের জন্য এই জার্নাল আলাদা আলাদা ঘটনার জন্য আবার ছোট ছোট বই বানানো হয়। এই বিষয়ে আমরা পরবর্তীকালে চ্যাপ্টার্স এর মধ্যে ডিসকাস করব। তাহলে মেইন যে বইটা থাকে সেটা হচ্ছে জার্নাল। আবার ছোট ছোট কিছু বই বানানো হয় যার নাম হচ্ছে ক্যাশ বুক বা নগদান বই, খুচরো নগদান বই বা পেটি ক্যাশ বুক, ক্রয় বই বা পারচেস বুক, বিক্রয় বই বা সেলস বুক, ক্রয় ফেরত বই বা পারচেস রিটার্ন বুক, বিক্রয় ফেরত বই বা সেলস রিটার্ন বুক, প্রাপ্য হুন্ডি বই বা বিল রিসিভেবল বুক, প্রদেয় হুন্ডি বা বিলস পেয়েবল বুক এবং প্রকৃত জাবেদা বা জার্নাল প্রপার। অর্থাৎ এত রকমের বই আমার হয়ে থাকে, যে বইয়ের মধ্যে ট্রানজাকশন গুলোকে লিখে রাখা হয়। এবার যেই ট্রানজাকশন গুলো লিখে রাখা হলো, তার পরের কাজ হচ্ছে সেগুলোকে শ্রেণীবদ্ধকরণ করা, অর্থাৎ একই ধরনের ট্রানজাকশন গুলোকে একটাই হিসাবের মধ্যে দেখানো, একটাই অ্যাকাউন্টের মধ্যে দেখানো, সেটাকে আমরা বলি লেজার পোস্টিং করা। এবং তারপরে কত টাকা ব্যালেন্স পড়ে রয়েছে সেগুলোকে বার করাটাকে বলবো ব্যালেন্সিং। এবং ফাইন্যান্সিয়াল ইভেন্টকে আইডেন্টিফাই করা প্রথম কাজ। দ্বিতীয়, জার্নাল বা বিভিন্ন বইয়ের মধ্যে সেগুলোকে লেখা। তৃতীয়, সেগুলোকে শ্রেণীবদ্ধকরণ, লেজার পোস্টিং এবং ব্যালেন্সিং করা। এই তিনটে কাজকে আমরা একসাথে বলে থাকি হিসাব রক্ষণ বা বুক কিপিং। তাহলে বুক কিপিং এর কাজ শুরু হচ্ছে কোথা থেকে? আইডেন্টিফিকেশন অফ ইভেন্ট এন্ড ট্রানজাকশন, অর্থাৎ আর্থিক ঘটনাগুলোকে চিহ্নিতকরণ করলাম, সেটা হচ্ছে প্রথম কাজ। তারপরে শেষ হচ্ছে কোথায় বুককিপিং এর কাজ? লেজার পোস্টিং এবং ব্যালেন্সিং এর মাধ্যমে আমাদের বুককিপিং এর কাজ শেষ হয়ে গেল। এবং যেখানে আমাদের বুককিপিং এর কাজ শেষ হচ্ছে, সেখান থেকে কাজ শুরু হচ্ছে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং, রাইট? এবং অ্যাকাউন্টিং এর কাজ শুরু হয় রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স বলে একটা বিবরণী বানানোর মাধ্যমে। এবং সেখান থেকে আমরা বানাবো ক্রয় বিক্রয় হিসাব বা ট্রেডিং অ্যাকাউন্ট, লাভ ক্ষতির হিসাব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপরে উদ্বর্তপত্র বা ব্যালেন্স শিট। এবং এই তিনটে জিনিসই হচ্ছে আমাদের হিসাব নিকাশের বা অ্যাকাউন্টস এর মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা মোস্ট ইম্পর্টেন্ট থিংস। এই তিনটেকেই আমরা বলে থাকি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক বিবরণী। এবং একজন অ্যাকাউন্টেন্ট কোনো বিজনেসে যখন জব করে, তখন তাকে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলোই বানাতে হয়। তাহলে আমি বলতে পারি বুক কিপিং এর কাজ যেখানে শেষ হয়, সেখান থেকে শুরু হয় অ্যাকাউন্টিং এর কাজ। আর অ্যাকাউন্টিং এর কাজের মধ্যে ট্রায়াল ব্যালেন্স, ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এই জিনিসগুলোকে বানাতে হয়, রাইট? এবং প্রশ্ন হচ্ছে, একজন অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে এই যে জিনিসগুলো বানালো, সে কি নিজের জন্য বানালো? অবশ্যই নয়। সেগুলো যার জন্য বানালাম, সেগুলোকে অ্যানালিসিস বা বিশ্লেষণ করা এবং ব্যাখ্যা করা কাদের কাছে? যারা এটা ইউজ করবে, কমিউনিকেশন টু ইনফরমেশন ইউজার্স, অর্থাৎ যারা এই তথ্যগুলোকে ইউজ করবে, তাদের কাছে এগুলোকে ব্যাখ্যা করা এবং তাদের কাছে পৌঁছে দেওয়া। এবং এখানে এসে আমার সমগ্র অ্যাকাউন্টস এর কাজ কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ শুরু হলো এখান থেকে, আমরা আইডেন্টিফাই করলাম কোনটা লিখবো, কোনটা লিখবো না, কোনটা আমার ইভেন্ট, কোনটা আমার ট্রানজাকশন। তারপরে সেগুলোকে লিখলাম সমস্ত বইয়ের মধ্যে। তারপরে আমরা লেজার পোস্টিং এর মধ্যে সেগুলোকে পার্মানেন্টলি লিখলাম। তারপরে সেখানে আমাদের বুক কিপিং এর কাজটা বা হিসাব রক্ষণের কাজ কমপ্লিট হলো। এবার শুরু হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশের কাজ। এবং সেখান থেকে এইগুলোকে বানিয়ে যাদের জন্য বানাচ্ছিলাম তাদের কাছে পৌঁছে দেওয়া তথ্যগুলো, সেটাই হচ্ছে আমার পুরো অ্যাকাউন্টস এর জার্নি কমপ্লিট হচ্ছে। তাহলে আমি বলতে পারি হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টস এর কাজ দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে বুক কিপিং বা হিসাব রক্ষণ, আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ। এখান থেকেও কিন্তু এমসিকিউ আসে যে বুক কিপিং এর কাজ কোথায় শেষ হচ্ছে বা হিসাব নিকাশের কাজ কোথা থেকে শুরু হচ্ছে। এখান থেকেও কিন্তু এমসিকিউ ইম্পর্টেন্ট। এরপরে আমরা এক একটা টপিক যাব এবং সেগুলোকে ভালো করে বুঝে নেব। হিসাব রক্ষণ বা বুককিপিং কাকে বলে? এক্ষুনি দেখলাম আমরা, হিসাব রক্ষণ হলো লেনদেনগুলোকে নিয়মিতভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা এবং প্রাথমিকভাবে মূল দাখিনা বা জাবেদায় বা জার্নালের মধ্যে লেখা এবং লেজার পোস্টিং করা এবং সেখানে ব্যালেন্স বার করা। অর্থাৎ এই তিনটে কাজকে আমরা বলে থাকি হিসাব রক্ষণ বা বুককিপিং। এরপরে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং কাকে বলে? তারপর থেকে যে কাজগুলো শুরু হচ্ছে, যে আমাদের ট্রায়াল ব্যালেন্স বানানো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বানানো, আর্থিক ফলাফল অর্থাৎ প্রফিট হলো না লস হলো এগুলোকে বার করা এবং সেগুলোকে তথ্য সরবরাহকারী বা ইউজার্সদের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট,
এবং সেগুলোকে বানিয়ে ইউজার্সদের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশের কাজ। এবার প্রশ্ন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা পরীক্ষায় অনেকবার এসেছে। সেটা হচ্ছে, এই যে অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ, এটা কি একটা বিজ্ঞান অর্থাৎ সায়েন্স, নাকি এটা একটা আর্ট বা কলা? অর্থাৎ হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং এটা সায়েন্স না আর্টস? তো এটার প্রশ্নের উত্তর হচ্ছে হিসাব নিকাশ বিজ্ঞান ও কলা উভয়ই, অর্থাৎ বোথ। অর্থাৎ হিসাব নিকাশ করতে গেলে আমাদের সায়েন্সেরও কিছু নলেজ দরকার হয়, আমাদের আর্টসেরও কিছু নলেজ দরকার হয়ে থাকে। তাই ফাইনাল অ্যান্সার হচ্ছে হিসাব নিকাশ সায়েন্স এবং আর্টস উভয়ের মিশ্রণ বা উভয়, রাইট? এরপর হিসাব নিকাশের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং। হিসাব নিকাশে কি কি জিনিস করা হয় এবং তার ক্যারেক্টার গুলো কি কি? হিসাব নিকাশের মেন বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক লেনদেনগুলিকে চিহ্নিত করা, অর্থাৎ প্রথমেই আমরা আর্থিক লেনদেনগুলোকে আইডেন্টিফাই করতে হচ্ছে, চিহ্নিত করতে হচ্ছে। তারপরে লেনদেনের আর্থিক চরিত্র, অর্থাৎ লেনদেনের ঘটনাগুলি আর্থিক চরিত্রের হওয়া বাঞ্ছনীয়। যে সকল ঘটনায় অর্থের মূল্য পরিমাপযোগ্য নয় বা যে সমস্ত ইভেন্ট গুলো আমরা টাকা পয়সার লেনদেন সম্পর্ক নেই, টাকা পয়সায় পরিমাপ করা যায় না, সেগুলোকে লেখা হবে না। এরপরে কি হবে? লিপিবদ্ধকরণ বা রেকর্ডিং, এবং ওই ট্রানজাকশন গুলোকে আমরা লিখবো কোথায়? জার্নালের মধ্যে, ক্যাশ বুকের মধ্যে, এবং বিভিন্ন যে বইগুলোর নাম বললাম একটু আগে সেগুলোর মধ্যে আমরা লিখে রাখবো। এরপরে শ্রেণীবদ্ধকরণ বা ক্লাসিফিকেশন করতে হবে। একই জাতীয় জিনিসগুলোকে একটাই লেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা লিখবো, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। তারপরে সামারাইজেশন, সমস্ত তথ্যগুলোকে একসাথে সামারাইজ করে আমরা ইউজার্সদের কাছে পাঠাবো বা কমিউনিকেশন করব টু দা ইউজার্স। এরপরে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বা অবজেক্টিভস কি, অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং কেন করছি, অ্যাকাউন্টিং বিজনেসে করার কি দরকার? সেটা হচ্ছে লেনদেনগুলোকে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার জন্য, আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য, অর্থাৎ সারা বছর ধরে ব্যবসা করে প্রফিট হলো না লস হলো এটা ক্যালকুলেট করার জন্য। এরপর আর্থিক অবস্থা নির্ধারণ, অর্থাৎ আমার আর্থিক অবস্থা ভালো না খারাপ, আমার অ্যাসেট বেশি না লাইবিলিটি বেশি, এইটাকে ক্যালকুলেট করার জন্য। এবং ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং এ সাহায্য করার জন্য। যদি ম্যানেজমেন্ট দেখে কোনো একটা জিনিস বিক্রি করে বেশি প্রফিট হচ্ছে, তাহলে পরের বছর সে ওই জিনিসটাকে আরো বেশি করে বিক্রি করবে। কোন জিনিস বিক্রি করে যদি কম প্রফিট হয় তাহলে সেটাকে কম বিক্রি করবে। তাহলে এই ডিসিশন মেকিং এ আমরা সাহায্য করে থাকি। এরপরে হিসাব নিকাশের তথ্যের বিভাগ, অর্থাৎ হিসাব নিকাশ থেকে যে তথ্যটা পাওয়া যায় সেটা কি কি ধরনের হয়ে থাকে। প্রথম যে তথ্যটা পাওয়া যায় সেটা হচ্ছে লাভ ক্ষতি সম্পর্কিত তথ্য, অর্থাৎ আমার বিজনেসে প্রফিট হলো নাকি আমার লস হলো। দ্বিতীয়, আর্থিক অবস্থা সম্পর্কিত তথ্য, অর্থাৎ আমার কত অ্যাসেট রয়েছে, কত লাইবিলিটিস রয়েছে। এরপরে নগদ প্রবাহ সম্পর্কিত তথ্য, অর্থাৎ আমার বিজনেসে কত টাকা ক্যাশ এসেছে, কত টাকা ক্যাশ গেছে, অর্থাৎ নগদ টাকার প্রবাহ আসছে, নগদ টাকা দেখাচ্ছি, যাচ্ছে, নগদ টাকা দেখাচ্ছি, অর্থাৎ সারা বছর ধরে কত টাকা এলো, কত টাকা গেল, এই তথ্যটাও পাওয়া যায় আমাদের হিসাব নিকাশ থেকে বা অ্যাকাউন্টিং থেকে। এরপর হিসাব নিকাশ তথ্যের ব্যবহারকারী ও তাদের প্রয়োজনীয়তা, ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যান্ড দেয়ার নিডস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 100% এমসিকিউ একটা না একটা আসবেই আসবে। প্রশ্ন হচ্ছে, এই যে তথ্যগুলো আমরা বানাচ্ছি, একজন অ্যাকাউন্টেন্ট সারা বছর ধরে হিসাব নিকাশের যে তথ্য বানাচ্ছে সেগুলো কার জন্য বানাচ্ছে? সেগুলো বানাচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজার্সদের জন্য। এই ইউজার্স দু রকমের হয়ে থাকে। তথ্যের ব্যবহারকারী দু রকমের, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং একটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অর্থাৎ ভেতরের লোক কারা এবং বাইরের লোক কারা। অর্থাৎ প্রতিষ্ঠানের, অর্থাৎ যে ব্যবসার জন্য অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টস বানাচ্ছে তার যারা ভেতরের লোক, যারা ভেতরেই কাজ করে, ফর এন এক্সাম্পল মালিক, মালিক বিজনেসের ভেতরের লোক। ব্যবস্থাপক বা ম্যানেজার যারা থাকে তারা বিজনেসের ভেতরের লোক। কর্মচারী বিজনেসের ভেতরের লোক, এরা বিজনেসের মধ্যেই কাজ করছে। অর্থাৎ এদের জন্য কিন্তু অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টস বানাচ্ছে তাদেরকে তথ্যগুলোকে পৌঁছে দেওয়ার জন্য। আর এরা যেহেতু বিজনেসের ভেতরের লোক তাই এদেরকে বলা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী বা ইন্টারনাল ইউজার্স। এরপর বাহ্যিক ব্যবহারকারী বা বাইরের লোক কারা? ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠান। ব্যাংক কেন আমার বিজনেসের আর্থিক বিবরণীগুলো চেক করবে? আমাকে লোন দেওয়ার জন্য, আদৌ আমাকে লোন দেবে কি দেবে না সেটা চেক করার জন্য। বিনিয়োগকারী ইনভেস্টর, আমার বিজনেসে টাকা ইনভেস্ট করার আগে আমার বিজনেসের আর্থিক অবস্থা চেক করার জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো অ্যাকাউন্টেন্টের কাছ থেকে চেক করবে। পাওনাদার, অর্থাৎ যারা টাকা পায় তারা চেক করবে। খরিদ্দার, যারা জিনিস কিনছে তারা আদৌ আমার বিজনেসের জিনিসগুলো ভালো না খারাপ বিভিন্ন বিষয়ের জন্য তারা চেক করবে।
সরকার গভর্নমেন্ট কত টাকা ট্যাক্স নেবে তার জন্য চেক করবে, গবেষক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন তথ্যগুলোকে চেক করবে, সাধারণ মানুষ কোন কোম্পানি ভালো করছে কোন কোম্পানি খারাপ করছে, দেশের আর্থিক অবস্থা কেমন, বিজনেস ভালো করছে না খারাপ করছে, সেই সমস্ত বিষয়ের জন্য কিন্তু এরা চেক করবে। আর এরা সবাই কিন্তু বিজনেসের বাইরের লোক, তাই এদেরকে বলা হয় বাহ্যিক ব্যবহারকারী বা এক্সটার্নাল ইউজার্স। এবং এখান থেকে আমাদের গ্যারান্টেড এমসিকিউ কেমন আসতে পারে, বলবে 4টে অপশন দেওয়া, তার মধ্যে কে তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী অথবা তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে, যেটা সঠিক উত্তর সেটা দিতে হবে। তাই এই প্রশ্নটা কিন্তু, এই জায়গাটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী। এরপর হিসাব নিকাশের যে তথ্যগুলো অ্যাকাউন্টেন্ট বানাচ্ছে তার গুণগত বৈশিষ্ট্য কি হওয়া উচিত, তার কোয়ালিটি কেমন হওয়া উচিত। প্রথম, যে তথ্যগুলো অ্যাকাউন্টেন্ট লিখবে তার হিসাবে সেটা অবশ্যই সত্য হতে হবে এবং পক্ষপাত শূন্যতা হতে হবে, অর্থাৎ কারোর ফেভারে গিয়ে আমি তথ্যগুলোকে লিখবো না। দেখা গেল কোন একটা তথ্য লিখলে ব্যবসার ক্ষতি হতে পারে, তাই বলে কি সেটা লিখবো না? তাহলে তো সঠিক জিনিস লেখা হলো না। ঠিক হোক ভুল হোক, যেটা বাস্তবে ঘটেছে সেটাই হিসাবে দেখাতে হবে। এটাকে বলা হয় ট্রু অ্যান্ড ফেয়ার ইনফরমেশন। এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু ক্যারেক্টার বা বৈশিষ্ট্য থাকা দরকার, সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা বা রিলায়াবিলিটি। অর্থাৎ এমন কোনো তথ্য লিখলে চলবে না যেটা আমি বিশ্বাসই করি না। আমি বললাম কালকে আমি চাঁদ কিনে নিয়েছি, এটা কি সম্ভব? এটা সম্ভব না, এটা অবিশ্বাসযোগ্য। তাহলে এমন কিছু হিসাবে দেখাতে হবে যেটা যেন অবাস্তব না হয়, যেটা যেন রিয়াল হয়ে থাকে, যেটা যেন বিশ্বাসযোগ্য হয়ে থাকে। এরপর প্রাসঙ্গিকতা বা রিলেভেন্স। আমি 10 বছর আগের কোন একটা জিনিস এই বছর দেখাচ্ছি, তার কোনো কি প্রাসঙ্গিকতা রয়েছে? আমি 10 বছর আগে কার বিয়েতে গিয়ে কি জামা পরেছিলাম এটা আজকের দিনে বলে আমার কোনো লাভ আছে? তাহলে এটা হচ্ছে ইরিলেভেন্ট বা প্রাসঙ্গিক নয়। তাই বর্তমান বছরে যে হিসাব বানাচ্ছি, বর্তমান বছরের জন্য যেটা রিলেভেন্ট, বর্তমান বছরের জন্য যেটা প্রাসঙ্গিক, সেটাই এই বছরে দেখাতে হবে। বোধগম্যতা বা আন্ডারস্ট্যান্ডেবিলিটি। তথ্যগুলোকে এমন ভাবে লিখতে হবে যেন সেটা বুঝতে পারে লোকে। আমি দেখা গেল কোনো অ্যাকাউন্টিং ইনফরমেশন ছোট্ট করে লিখে দিলাম, সেটা কেউ দেখতেই পাচ্ছে না, তার কোনো মানে আছে? তাহলে আন্ডারস্ট্যান্ডেবিলিটি বা বোধগম্য হতে হবে। তুলনীয়তা বা কম্পেয়ারেবিলিটি, অর্থাৎ প্রত্যেকটা বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেন একে অপরের সাথে কম্পেয়ার করা যায় সেইভাবে বানাতে হবে। রিলায়েন্স কোম্পানি এক রকমের বানালো, টাটা কোম্পানি এক রকমের বানালো, তাতে কোনো লাভ আছে? লাভ নেই। তাই প্রত্যেকটা বিজনেসের অ্যাকাউন্টেন্ট প্রত্যেকটা জিনিসকে সমানভাবে দেখাবে, যাতে একটা বিজনেসের একটা জিনিস আর একটা বিজনেসের সাথে কম্পেয়ার করতে পারি। এরপরে আমাদের আজকের ক্লাসের এবং এই চ্যাপ্টারের লাস্ট টপিক, যে হিসাব নিকাশ, অর্থাৎ আমরা কোনো কিছু ক্যালকুলেট করছি, কোনো কিছু হিসাব করছি, কোনো কিছু হিসাব রাখছি, সেই জিনিসটাকে বলা হয় হিসাব নিকাশ। এবার এই অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ কত রকমের হয়, অর্থাৎ আমরা কোথায় কোথায় কি কি ধরনের হিসাব রাখতে পারি, সেই অনুযায়ী বিভিন্ন প্রফেশন হয়ে থাকে। সাধারণত হিসাব নিকাশের মূলত 3টি বিভাগ হয়ে থাকে। একটি হচ্ছে আর্থিক হিসাব নিকাশ বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অর্থাৎ যেটা আমরা করছি অ্যাকচুয়ালি, আমরা কি করছি আর্থিক লেনদেনগুলোকে হিসাব রাখা শিখছি। টাকা পয়সা সংক্রান্ত যে লেনদেনগুলো ঘটেছে একটা বিজনেসে, সেইগুলোকে আমরা হিসাব রাখা শিখছি। তাই এটাকে বলা হয় আর্থিক হিসাব নিকাশ বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আর একটা হয় পরিব্যয় হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিং, যাদের কস্ট রয়েছে তারা ওটা করছে। ওখানে কি করা হয়, কোন একটা প্রোডাক্ট আমি ফ্যাক্টরিতে তৈরি করেছি, সেটা তৈরি করতে আমার খরচা কত পড়লো, সেই খরচাটাকে ক্যালকুলেট করা বা হিসাব নিকাশ করাটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশ। আবার পরিচালন হিসাব নিকাশ বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যারা এমবিএ পড়বে ভবিষ্যতে, বিবিএ করার ইচ্ছা যাদের, তারা যেগুলো করে ভবিষ্যতে, অর্থাৎ পুরো বিজনেসটা কিভাবে ম্যানেজ করবে সেই জিনিসগুলোকে, এবং সেই ম্যানেজ করতে গেলে কোন কোন হিসাব রাখতে হয়, সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা পরিচালন হিসাব নিকাশ। তাহলে এক কথায় যদি বলি, অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ মূলত 3টে ভাগে ভাগ করা হয়। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, যেখান থেকে কোনো বিজনেসের প্রফিট বা লস, কত টাকা সম্পত্তি রয়েছে, কত টাকা লাইবিলিটি রয়েছে, এইটাকে জানতে পারবো। কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশ, যেখান থেকে কোনো জিনিস তৈরি করে কত টাকা খরচা পড়েছে সেটা আমরা জানতে পারবো। পরিচালন হিসাব নিকাশ বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেখানে বিজনেস কিভাবে চালালে বিজনেস তাড়াতাড়ি গ্রো করবে, কোন কোন ডিসিশন কখন নেওয়া উচিত, এই সমস্ত ম্যানেজমেন্ট সংক্রান্ত জিনিসগুলো করবে। বিভিন্ন স্ট্র্যাটেজিক প্ল্যান করবে, যে কি প্ল্যান মেনে বিজনেস চালালে বিজনেস ভালো চলবে, সেই সমস্ত হচ্ছে আমাদের পরিচালন হিসাব নিকাশ বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এবং এর সাথে সাথে আমাদের 100% চ্যাপ্টার্সটা কমপ্লিট হয়ে গেল। এবং এই চ্যাপ্টারের মধ্যে আমরা অ্যাকাউন্টসে কমার্সের প্রথম এবং পুরো কনসেপ্ট গুলোকে শিখলাম। ভবিষ্যতে আমরা অ্যাকাউন্টস পড়ে কি কি করতে চলেছি, কোন কোন টার্ম গুলো ইউজ হতে চলেছে, এবং কি কি কাজ আমরা ভবিষ্যতে করব এই অ্যাকাউন্টিং পড়ে, এই সমস্ত কাজগুলোকে করব।
এবং এরপরে আমাদের সেমিস্টার 1 এর পর যত ক্লাস এগোবে, যা আমরা শিখতে চলেছি, এই সমস্ত জিনিসগুলো একটা করে আমরা শিখবো। এইভাবেই সেমিস্টার 1 যাবে, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 উচ্চ মাধ্যমিক কমপ্লিট হবে। তারপরে আমরা গ্র্যাজুয়েশন করলে গ্র্যাজুয়েশন আরো ডিটেইলে করব। যদি কেউ মনে করে কোনো প্রফেশনাল কোর্স করবো, সেখানে আরো ডিটেইলে হায়ার লেভেলে করা হবে। তাহলে এখান থেকে শুরু করে এইভাবে যে জার্নিটা, এইটাই হচ্ছে পুরো কমার্সের অ্যাকাউন্টস এর জার্নি, রাইট? তাই আশা করি তোমাদের প্রত্যেকের প্রথম চ্যাপ্টারে বেসিক সমস্ত কনসেপ্ট গুলো ক্লিয়ার হলো এবং একটা অফিসিয়ালি আমাদের চ্যাপ্টার কমপ্লিট হলো সেমিস্টার 1 এর জন্য। নেক্সট আমরা এই চ্যাপ্টার রিলেটেড এমসিকিউ পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করব এবং সমস্ত এমসিকিউ গুলোকে আমরা সলভ করব এবং তোমরা বাড়িতে সেগুলোকে প্র্যাকটিস করবে। এবং তোমরা যারা এখনো আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফ্রি টেলিগ্রাম কমিউনিটি জয়েন করোনি, তারা এখনই জয়েন করো। কারণ প্রত্যেক সানডেতে আমি প্রত্যেকের জন্য একটা ফ্রি এক্সাম নিই, ফ্রি টেস্ট কন্ডাক্ট করি এবং এই ফ্রি টেস্টে তোমরা যে কেউ পার্টিসিপেট করবে এবং প্রত্যেক সানডেতে তোমরা যদি সানডে টেস্ট গুলোকে দাও, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় 40-এ 40 আরামসে পেয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। তাই এই সানডে টেস্ট তোমাদের সকলের জন্য, প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাই এখনই টেলিগ্রাম কমিউনিটি এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, জয়েন করো এবং কোনো যদি ডাউট থাকে আমাকে সরাসরি তোমরা জিজ্ঞাসা করতে পারো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো থ্যাংক ইউ সো মাচ।